না। গুনগুন নিঃশব্দে হেসে বলল। ঠিক আছে, কল কেটে রাধিকাকে বলল। চল। এখন কি ওই মাইয়ার কলেজে যাবি? হ্যাঁ, কথা বলবো। আইডি কার্ড গলায় না ঝুলিয়ে ব্যাগে রাখ এখন। কথা বলবি ভালো কথা, তাহলে প্রণয় ভাইয়ার বন্ধু বান্ধবের পাঠাচ্ছিস কেন? আশ্চর্য, সেফটির দরকার নেই? ওই মেয়ের এলাকায় গিয়ে আমি একা কথা বলতাম, পরে কোনো ঝামেলা করলে? অডিও শুনিয়ে বুঝিস নি এই মেয়ে কতটা সাংঘাতিক? তা অবশ্য ঠিক বলেছিস। 10 মিনিটের মধ্যেই রাধিকাকে নিয়ে হিয়ার কলেজে পৌঁছে গেল গুনগুন। গতকাল রাতে কথায় কথায় প্রণয়ের থেকে হিয়ার বাড়ির ঠিকানা ও কলেজের নাম ব্যাস জেনেছিল। এরপর রাতে যখন প্রণয় ঘুমিয়ে পড়েছিল তখন গুনগুন মাসুদকে কল করে বলেছিল সকালের দিকে হিয়ার বাসার সামনে থাকতে, কারণ প্রণয়ের কাছে শুনেছিল হিয়া নিয়মিত ক্লাস করে না, আজও ক্লাস করবে নাকি বাসায় থাকবে এটা জানার জন্যই সকালে মাসুদকে ওর বাড়ির সামনে যেতে বলেছিল। মাসুদ ছেলেপেলে নিয়ে মেইন গেটের সামনে দাঁড়িয়েছিল। গুনগুন গুনে দেখল মাসুদ সহ মোট 9 জন এসেছে। এত মানুষও আশা করেনি গুনগুন। অবশ্য খারাপ না, এতে ভালোই হয়েছে, মাসুদ বলল। এখন কি করতে হইব? বলছি, রাধিকা গিয়ে খবর পাঠিয়ে হিয়াকে ডেকে নিয়ে আসবে। আর আপনারা সবাই খেয়াল রাখবেন, কোনো ঝামেলা যদি হয়ে যায় তাহলে যেন কেউ কোনো ভিডিও করতে না পারে। যদি দেখেন কেউ ভিডিও করছে, সাথে সাথে ফোন নিয়ে ভেঙে ফেলবেন। মাসুদ মাথা নাড়িয়ে বলল। আচ্ছা। গুনগুনের কথা মতো রাধিকা গিয়ে দপ্তরের মাধ্যমে হিয়ার কাছে খবর পাঠালো। ক্লাস ছিল দোতলায়, রাধিকার নিচতলায় অপেক্ষা করছিল। হিয়া নিচে এসে বলল। আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? রাধিকা বলল। হ্যাঁ, তুমি হিয়া? জি, কিন্তু আপনাকে তো আমি চিনি না। সমস্যা নাই, চিনে যাবা। ক্যান্টিনে গিয়ে বসি আমরা। ক্যান্টিনে? আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে আসি। এই ক্লাস শেষেই টিফিনের সময়। ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্যান্টিনে অপেক্ষা করছি। রাধিকা গিয়ে গুনগুনকে হিয়ার বলা কথাগুলো বলার পর গুনগুন বলল। আচ্ছা, সমস্যা নেই। ক্যান্টিন এখন একদম ফাঁকা। রাধিকা আর গুনগুন একটা টেবিল দখল করে বসলো। অন্যান্য টেবিলে 2-3 করে ছড়িয়ে ছিটিয়ে বসলো বাকিরা। 15 মিনিট পর ঘন্টা বাজার শব্দ হলো। টিফিনের সময় হয়েছে তাহলে। মিনিট 5 মধ্যে হিয়া এলো। মাসুদ তখন গুনগুনের পাশে দাঁড়িয়েছিল। হিয়াকে আসতে দেখে বলল। ওই যে আইতাছে, দেহ কামটা সবাই পড়ছে কলেজে ইউনিফর্ম, আর এই সিঁড়ি নীল জামার লগে লাল লিপস্টিক পরে আইছে। দেখা মনে হইতাছে একটা হারপিকের বোতল। রাধিকা ফিক করে হেসে বলল। ভাইয়া লিপস্টিক না, লিপস্টিক হবে। ওই হইল আর কি। হিয়া একদম কাছাকাছি চলে আসার পর মাসুদ কাউন্টারে গিয়ে বলল। ওই ভাই, আপনি না কইলাম আমারে 2টা সিঙ্গারা দিতে, দেন। রাধিকা উঠে গুনগুনের পাশে বসে বলল। বসো। হিয়া এতক্ষণ গুনগুনের পিঠের পেছনে ছিল। এবার মুখোমুখি বসতেই হাসি হাসি মুখটায় অন্ধকার নেমে এলো। অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। গুনগুন চোখ মুখ শক্ত করে বলল। আমি গুনগুন, প্রণয়ের ওয়াইফ। হিয়া টেবিলের উপর 2 হাত দিয়ে জোরে শব্দ করে হেসে বলল। ফাক, তুই সেই মেয়ে তাহলে? রাধিকা কিছু বলতে গেলে গুনগুন ওকে থামিয়ে দিয়ে বলল। আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তো তো তুমিও ভদ্রতা বজায় রেখেই কথা বলো। আফটার অল এটা তোমারই কলেজ, কিছু হলে বদনাম তোমারই হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি ভয় দেখাই না, ভয় পাওয়াই। মা, কি করবি তুই? বল কি করবি? তুই জানোস আমি কে, কি করতে পারি? গুনগুন চোখের পলকেই বসা থেকে উঠে হিয়ার দুগালে পরপর 6টা থাপ্পড় দিয়ে চুলের মুঠি ধরে বলল। প্রস্টিটিউট, তুই জানিস আমি কে? এসেছিলাম তোকে ভালোভাবে বোঝাতে, সাবধান করতে, কিন্তু তুই আমার ভালো ব্যবহার ডিজার্ভই করিস না। ক্যান্টিনের বাকি সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। গুনগুন আরও একটা থাপ্পড় দিয়ে বলল। শরীরে জ্বালা যদি খুব বেশি হয় তাহলে পতিতালয়ে গিয়ে জ্বালা মিটিয়ে আয়। অন্যের স্বামীর পেছনে ঘুরিস কেন তুই? হিয়া গুনগুনকে মারতে গেলে ওর 2 হাতই মুচড়ে ধরল গুনগুন। সমস্ত রাগ যে মাথায় চড়ে বসেছে এখন। যেভাবে পারছে ইচ্ছে মতো মারছে হিয়াকে। মারতে মারতে মাসুদকে ডেকে বলল। ওটা তো মেসেজের এসএস অডিও রেকর্ড আপনাকে পাঠিয়েছিলাম, সব কলেজে হেড স্যারকে গিয়ে দিন, প্রত্যেকটা টিচারকে দেখান। আমিও দেখবো ও কোন পাওয়ার দিয়ে এই কলেজে পড়ে।
এত কিছুর পরেও যদি ওকে কলেজ থেকে বহিষ্কার না করে, তাহলে আমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় জানাবো যে ওর মতো একটা প্রস্টিটিউট যে কিনা এই কলেজে পড়ে। মাসুদ মাথা নাড়িয়ে বলল। ওকে। শেষে আরও দুটো থাপ্পড় দিয়ে হিয়াকে ছুঁড়ে চেয়ারে ফেলে ক্যান্টিনে অবস্থিত সবার উদ্দেশ্যে বলল। এর থেকে সবাই দূরে থেকো, তোমাদেরই ভালো হবে। এরপর হিয়াকে বলল। আমাকে রাগিয়ে কাজটা ঠিক করিসনি। একে তো তুই আমার স্বামীর দিকে নজর দিয়েছিস, তার উপর আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, এখন আবার আমায় হুমকি দিচ্ছিস। তোর কোন বাপকে নিয়ে আসবি, আসিস তুই। আমিও দেখতে চাই তুই কে আর কি করতে পারিস। তোর এইসব কুকর্ম তোর পরিবার পর্যন্তও চলে যাবে, চিন্তা করিস না তুই। আর কখনো যদি আমার প্রণয়ের আশেপাশে তোকে দেখি, তাহলে সেদিন তোকে আমি জানে মেরে ফেলবো। টেবিলের উপর থেকে ব্যাগ নিয়ে গুনগুন মাসুদকে বলল। মাসুদ ভাই, ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ থেকে এই সময়টুকু ডিলিট হওয়া চাই। মাসুদ মাথা নাড়িয়ে বলল। হয়ে যাবে। গুনগুন বাঘিনীর মতো বেরিয়ে এলো কলেজ থেকে। অনেকগুলো বিস্মিত চোখ গুনগুনকে দেখছে আর ভাবছে কতটা পার্থক্য দুজনের মধ্যে, অথচ দুজনই নারী। একজন আত্মসম্মানহীন, আরেকজন আত্মমর্যাদা সম্পূর্ণ। কোনো নারী হোক বা বউ, তাকে এমনই তো হতে হবে, ঠিক গুনগুনের মতো। গুনগুন ও প্রণয় মুখোমুখি বসে আছে, ওদের পাশে বসে আছে মাসুদ ও কুলসুম। গুনগুন একদম ভাবলেশীন, যেন কিছুই হয়নি, কিন্তু প্রণয় সবটা জানে। রাতে মাসুদ আর কথা পেটে আটকে রাখতে পারেনি, প্রণয়কে সব বলে দিয়েছে। তার আগেই অবশ্য কুলসুমকেও জানিয়েছে। প্রণয় সবটা জানার পর মাসুদকে নিয়ে এসেছে বাসায়। মাসুদ ভয়ে আসার সময় কুলসুমকেও মেসেজ করে আসতে বলেছে। বলা তো যায় না, স্বামী স্ত্রী মিলে যদি আবার ওকে মারে। দুজনে তো মাস্তান। সবাই একসাথে যখন নীরবতা পালন করছিল, তখন সেই নীরবতায় ভাঙন ধরিয়ে কুলসুম বলল। এরপর কি আমরা জাতীয় সঙ্গীত গাইব? প্রণয় বলল। মানে? সবাই এরকম নীরবতা পালন করছিস কেন? তুই হঠাৎ এভাবে আসলি কেন? রাত 10টার পর তো তুই আসিস না। কুলসুম খুব কাঁদো কাঁদো ভান ধরে বলল। তুই এভাবে বলতে পারলি আমাকে? ঢং করিস না তো। আমি নর্মালি জিজ্ঞেস করেছি, কেন এসেছিস, কোনো দরকার? মাসুদ কাচুমাচু করে বলল। আমি আইতে কইছি। কুলসুম রেগে মেগে বলল। কেন রে? কোনো দরকার ছাড়া কি আমি তোর বাসায় আসতে পারি না? ঠিক আছে, চলে যাচ্ছি। কুলসুম উঠে চলে যাওয়ার সময় মাসুদ ওর হাত ধরে টেনে আবার বসিয়ে দিল। মুখটা অসহায়ের মতো করে বলল। এই ডাকাতদের হাতে রাইকে যাইস না আমারে। প্রণয় ভুরু কুচকে তাকিয়ে আছে। মাসুদ ফট করে বলল। আমার কোনো দোষ নাই। আজকের ব্যাপারে কিছু জানিস তুই? কুলসুমকে জিজ্ঞেস করলো প্রণয়। কুলসুম ভাব ধরে আছে যে সে প্রণয়ের সাথে কথা বলতে একদম আগ্রহী নয়, তাই ভেঙচি কেটে জিজ্ঞেস করলো। কোন ব্যাপারে? ইয়ার কলেজে যে গিয়েছিল ওরা। কুলসুম এবার আমতা আমতা করে বলল। কই না তো, আমি কি জানবো? মাসুদ পেট পাতলা হলেও কুলসুম এরকম নয়। সে মাসুদকে কথা দিয়েছিল, এই কথা সে কাউকে বলবে না। সেই ওয়াদা রাখতেই ঝটপট মিথ্যে বলে ফেলল কুলসুম, যদিও ওর মুখে একটা চোর চোর ভাব আছে। প্রণয় কিছু বলার পূর্বেই গুনগুন সোজা হয়ে বসে বলল। আপনার যা জানার আছে আমায় জিজ্ঞেস করুন, ওদের কেন শাসাচ্ছেন? প্রণয় গম্ভীর হয়ে বলল। আমি কাউকেই শাসাচ্ছি না। আপনি ওদেরকে জেরা করেছেন। আর করলেই বাকি, ওরা আমার ফ্রেন্ড। গুনগুন চুপ করে তাকিয়ে আছে। প্রণয়ের রাগ হচ্ছে খুব। গুনগুন কেন এত রিস্ক নিতে গেল? রাগটা এজন্যই হচ্ছে। কিছুটা সময় নিয়ে রাগ কন্ট্রোল করে মাসুদ ও কুলসুমকে বলল। তোরা বাসায় যা। মাসুদ গাল ফুলিয়ে বলল। না, এই বিষয় যা কহনের আমাকে সামনে ক। দোষ আমারও আছে, রাগ দেখালে আমারও দেখা। গুনগুন তো একা কিছু করে নাই। কুলসুম হঠাৎ করে হেসে হাততালি দিয়ে বলল। বাহ বাহ, শত্রু শত্রু দেখছি মিত্র হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। প্রণয় ওর দিকে তাকাতেই থতমত খেয়ে বলল। এমনি বললাম আর কি। প্রণয় মাসুদকে বলল। তোর থেকে আমার দরদ কিছু কম না, বাসায় যা। গুনগুনও তখন শান্ত কণ্ঠে বলল। মাসুদ ভাই, বাসায় যান। মাসুদ উঠে দাঁড়ালো, শার্টের কলার ঠিক করে বলল। তোমার উপর আমার ভরসা আছে, তুমি কইতেছ বইলা যাইতেছি। হিয়ারে যে থাপ্পড়গুলা দিছ ওইগুলা প্রণয়ের দিলে ফিট হইয়া যাইব, তাই কোনো টেনশন করলাম না। এরপর কুলসুমের দিকে তাকিয়ে বলল। চল দোস্ত। কুলসুম এবং মাসুদ দুজনে চলে যাওয়ার পর প্রণয় দরজা আটকে এলো। গুনগুন বিছানা ঝাড়ছিল শোয়ার জন্য। প্রণয় দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল। ঘুমাবে নাকি? গুনগুন ভীষণ রেগে আছে, কিন্তু প্রকাশ করছে না, শুধু গম্ভীর হয়ে বলল। হুম। খাবে না? খাবার নিয়ে এসেছি।
খেয়ে তারপর ঘুমাও। ক্ষুধা নেই, খাবো না আমি। আপনি খেয়ে নিন। ঠিক আছে, খেও না, আমিও খাবো না। প্রণয় জোর তো করলই না, উল্টো নিজেও রাগ করে রাতে খেলো না। জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখলো গুনগুন ইতোমধ্যে এক পাশ ফিরে শুয়ে পড়েছে। প্রণয়ও লাইট নিভিয়ে এসে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। গুনগুনের দু চোখ বন্ধ, কিন্তু সে প্রণয়ের উপস্থিতি টের পাচ্ছে। রাগ যে কখন অভিমানে পরিণত হয়েছে গুনগুন বুঝতেও পারেনি। প্রণয় আজ একটাবার খাওয়ার জন্য জোর করলো না, রাগ ভাঙালো না, জড়িয়ে ধরলো না, দুষ্টুমি করলো না, গুনগুনকে একটু জ্বালালোও না। উল্টো আবার নিজেই রাগ করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। কেন? গুনগুনকে কোনো ভুল করেছে? অন্যায় করেছে? গুনগুনের চোখ উপচে পানি আসে, ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে তার। একবার ওপাশে মাথা ঘুরিয়ে দেখল মাঝখানে বিশাল জায়গা রেখে প্রণয় ওই পাশ ফিরে শুয়ে রয়েছে। গুনগুন মাথা ঘুরিয়ে নিল, বালিশের উপর হাত রেখে সেই হাতের উপর তার গাল রাখা, ঠোঁট কামড়ে ধরে মনে প্রাণে কান্না আটকানোর চেষ্টা করছে সে। আচমকা ঝড় এলো। প্রাকৃতিক কোনো ঝড় নয়, কৃত্রিম ঝড়। ঝড়ের বেগে কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরল প্রণয়। গুনগুনের উন্মুক্ত পেটের উপর হাত রেখে ঘাড়ে মুখ গুজে পড়ল। সরি। একটুখানি স্পর্শ, গভীর আলিঙ্গন ও প্রণয়ের মুখ ফুটে বলা ছোট্ট একটা শব্দ, সরি। ব্যাস, গুনগুনের সকল রাগ অভিমান গলে পানিতে রূপান্তর হলো। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো আর বাদ মানল না। গুনগুন হু হু করে কাঁদছে, বাচ্চাদের মতো ফোপাচ্ছে। প্রণয় একটানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল, নিজের হাতের উপর গুনগুনের মাথা রেখে কিছুটা ওর উপর ঝুঁকিয়ে শুয়ে পড়ল। একদম কাঁদবে না। গুনগুন দু হাতে ঠেলে প্রণয়কে সরানোর চেষ্টা করছে। প্রণয় অন্য হাতে গুনগুনের দু হাত চেপে ধরে বলল, আমাকে গায়ে শক্তি দেখাচ্ছ? পারবে তুমি আমার সাথে? আমি কিন্তু হিয়া নই। গুনগুন কাঁদতে কাঁদতে বলল। জানি, কিন্তু হিয়ার উপর আপনার মায়া, অনেক দরদ। প্রণয় বিস্ময়াভীত হয়ে বলল, কি? কিছু না, আপনার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না আমার, ঘুমাবো আমি। কিন্তু আমি বলবো কথা। এভাবে দুজন দুজনকে ভুল বুঝে রাগ অভিমান নিয়ে দুই প্রান্তে ঘুমাতে পারবো না। ওঠো। গুনগুনকে টেনে শোয়া থেকে উঠে বসালো প্রণয়। গুনগুন দু হাতে চোখের পানি মুছছে। প্রণয় বলল, আমার উপর তোমার কি কি অভিযোগ? কোনো অভিযোগ নেই। প্রণয় কান্নারত গুনগুনকে অবাক হয়ে দেখছে। সামনে বাচ্চাদের মতো কাঁদতে থাকা মেয়েটাই নাকি হিয়াকে ওর কলেজে গিয়ে মেরে এসেছে। এটাকেও বিশ্বাস করবে? মাসুদ না বললে হয়তো প্রণয় কখনোই বিশ্বাস করতে পারত না। যদিও সে জানে গুনগুন ভীষণ রাগী, তেজি ও সাহসী, কিন্তু তবুও ও যে কোনো মেয়েকে এভাবে মারতে পারে এটা প্রণয়ের কল্পনাতেও আসেনি কখনো। দীর্ঘশ্বাস নিয়ে প্রণয় গুনগুনের দু হাত ধরে বলল, তুমি কি ভাবছো তুমি হিয়াকে মেরেছো বলে আমি ওরকম রিয়্যাক্ট করেছি? গুনগুন ফুপিয়ে ফুপিয়ে বলল, তাছাড়া আর কি? না গুনগুন, ওই মেয়ে আমার কে? আমি কেন ওর জন্য ঘাবড়াবো, রিয়্যাক্ট করব? আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। আমার ভয় এখানেই যে যদি তোমার সাথে খারাপ কিছু হতো, যদি তোমার ক্ষতি কেউ করতো, তোমার জন্য চিন্তা হয় বলেই রিয়্যাক্ট করি। দুনিয়ায় তুমি ছাড়া আমি কিচ্ছু নিয়ে ভাবি না, কাউকে নিয়ে ভাবি না। তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও আমি পাগল হয়ে যাব। যেই কাজ করবে হয়তো তাকেও আমি খুন করে ফেলবো। কে কি করতো আমায়? মাসুদ ভাইয়া ছিল, রাধিকা ছিল, আপনাদের সাঙ্গপাঙ্গ ছিল। কুলসুম বাকি ছিল কেন? ওকেও নিয়ে যেতে। মনে ছিল না তখন, মনে থাকলে ঠিকই নিয়ে যেতাম। প্রণয় হেসে ফেলল, বলল, ঠিক আছে, পরের বার এমন কিছু হলে কুলসুমের সাথে আমাকেও নিয়ে যেও। পরের বার এমন কিছু হবে মানে? ক্লাস 5-এর উপরে আপনি কোনো মেয়েকেই আর পড়াতে পারবেন না। তাছাড়া আপনার বিজনেস তো এখন ভালোই চলছে, টিউশনি না করালেও তো হয়। তুমি বললে আর করবো না। হ্যাঁ, দরকার। মাসুদ বলল তুমি নাকি হিয়াকে খুব মেরেছো। ভুল বলেছে। এটাকে খুব মারা বলে নাকি? একদম জানে মেরে ফেলতে পারলে ভালো লাগতো। কেন? কেন মানে? ওই প্রস্টিটিউটটা আপনাকে ব্ল্যাকমেইল করেছিল, আপনার দিকে খারাপ নজর দিয়েছিল। অন্তত ওর চোখ দুটো যদি তুলতে পারতাম। যেই হাত দিয়ে আপনাকে স্পর্শ করেছে ওই হাত যদি মুছড়ে না দিয়ে ভেঙে ফেলতে পারতাম, তাহলে আমার শান্তি লাগতো। কথাগুলো বলতে বলতে রাগে কাঁপছিল গুনগুন। প্রণয় মুগ্ধ হয়ে শুনছিল, দেখছিল গুনগুনকে। এই কি সেই গুনগুন? আগের গুনগুন? একদম নয়। প্রণয় তো মেলাতে পারছে না। প্রণয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে গুনগুন থেমে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি কি? তোমাকে। কে যেন সবসময় বলে আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে। কে যেন এটাও বলেছিল তার কোনো হিংসা হয় না আমাকে নিয়ে। সেই মেয়েটাই কি তুমি? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এই সত্যি করে বলো তো, তুমি কি আমার গুনগুন, নাকি আমার বুকে কোথাও আটকে রেখে ওর রূপ ধরে এসেছো? বলো বলো, সত্যি করে বলো। ধ্যাৎ, ড্রামা কিং।
গুনগুন এক দৌড়ে বিছানা থেকে নেমে গেল। উদ্দেশ্য রান্নাঘরে যাবে। প্রণয় অন্য সাইড দিয়ে নেমে দরজার সামনে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, পালাচ্ছ কোথায়? রান্নাঘরে যাব, খাবেন না? খাওয়া দাওয়া সব পরে, আগে প্রমাণ দাও যে তুমি আমার বউ। কি পাগলামো শুরু করলেন? এখনো তো কিছুই শুরু করিনি, তবে এবার করব। প্রণয় একটু একটু করে সামনে আগাচ্ছে, গুনগুন একটু একটু করে পেছনে যাচ্ছে, শক্ত করে শাড়ির আঁচল ধরে বলছে, সমস্যা কি? কি চাচ্ছেন? তোমায়। ফাজলামো করবেন না। গুনগুন পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। দেয়ালের সাথে মাথা লাগার পূর্বেই প্রণয় দ্রুত এক হাত গুনগুনের মাথার পেছনে রাখলো। গুনগুন স্থির হতেই প্রণয় দেয়ালের উপর দুপাশে হাত রেখে বলল, ব্যাস, পালানো শেষ? এইটুকুই গন্ডি ছিল? প্রণয়ের এই রোমান্টিক রূপটাকে গুনগুন ভীষণ ভয় পায়। তার চেয়েও বেশি পায় লজ্জা। চোখে চোখ মেলাতে পারে না একদম। নিঃশ্বাস ভারী হয়ে আসে, কখনো কখনো ভয়ে দম আটকেও আসে। এই যে এখন যেমন ভয়ে বুকটা ধুকপুক করছে, হৃদস্পন্দন হচ্ছে দ্রুত। প্রণয় ঘনিষ্ঠ হলো আরও। এক হাতে গুনগুনকে উন্মুক্ত কোমরে রেখে টেনে কাছে নিয়ে এলো। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই। গুনগুনের দৃষ্টি নত, জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। সেই ভারী নিঃশ্বাস প্রণয়ের বুকে আছড়ে পড়ছে। গুনগুন যেমন প্রণয়ের রোমান্টিক রূপকে ভয় পায়, অন্যদিকে গুনগুনের এই লজ্জা পাওয়াটাকে ভীষণ এনজয় করে প্রণয়। এই যেমন এখনও লজ্জাবতী গুনগুনকে দেখে ওর দারুণ ভালো লাগা কাজ করছে। গুনগুনের বুকের দ্রুত ওঠানামা থেকে শুরু করে হাত পা কাঁপুনিও স্পষ্ট টের পাচ্ছে প্রণয়। ঠোঁট টিপে মুচকি মুচকি হাস শেষে অন্য হাত দিয়ে গুনগুনের গালে স্লাইড করতে করতে আঙুল এসে স্থির হলো গুনগুনের কোম্পানিত পেলব ঠোঁটের ওপর। গুনগুনের নিঃশ্বাস এখন আরও ভারী হচ্ছে। প্রণয় বাঁকা হাসি দিয়ে আঙুল থুতনি থেকে গলায় নিয়ে এলো। গলা থেকে স্লাইড করে করে বুকের কিছুটা কাছে আসতেই ফট করে ওর হাত ধরে ফেলল গুনগুন। প্রণয় হাসলো, তবে বাধা মানল না। উপরন্তর গুনগুনের ধরে রাখা হাতটিতে প্রণয় ঠোঁট ছোঁয়াতেই গুনগুনেও হাতও সরিয়ে নিল। প্রণয় যেন নিজের পরিকল্পনায় জয়ী হতে পেরেছে, এমনই ভনিতায় হাসলো। ফের তার হাত গুনগুনের বক্ষভাগে স্পর্শ করতে গেলে গুনগুন সেই স্পর্শ ঠেকাতে প্রণয়কে দুহাতে জড়িয়ে ধরল। প্রণয় হেসে ফেলে। সেও গুনগুনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার বউ আমার থেকেও চতুর। প্রত্যুত্তরে গুনগুন মুচকি হাসল। প্রণয় ফের ফিসফিস করে বলল, আজ তো অন্তত বলে দাও। গুনগুন নিস্তেজ ও ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কি? লাভ ইউ। মুচকি হাসল গুনগুন। প্রণয়কে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। হেইট ইউ। প্রণয় এবার শব্দ করে হাসতে হাসতে বলল, না, ঠিক আছে, এবার এটাই আমার আসল বউ, আমার পাখি, আমার বউ। গুনগুন সুযোগ পেয়ে প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। তবে প্রণয়ের নাগালের বাইরে যেতে পারল না। পেছন থেকে হাতে টান পড়ায় গুনগুনকে বাধ্য হয়েই থেমে যেতে হলো। প্রণয় গুনগুনের হাত ধরে টেনে কাছে এনে কোমর জড়িয়ে ধরল। এরপর তার স্বভাবশীল বেসুরো কণ্ঠে গাইতে লাগলো। বিপ্লব কল করেছিল প্রণয়কে। এই শুক্রবারে কুলসুমের সাথে ওদেরকে সিলেট যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আবার দেখি বলে কল রাখার পর প্রণয় যখন গুনগুনের দিকে তাকালো তখন গুনগুন বলল, আমি সিলেটে যেতে চাই। ঠিক আছে, তাহলে আর কোনো কথাই নেই, আমরা সিলেটে ঘুরতে যাচ্ছি। আপনি আগে কখনো গিয়েছিলেন? হ্যাঁ, কলেজ লাইফে একবার গিয়েছিলাম। তুমি? কখনো যাইনি। তোমার ঘুরতে ভালো লাগে না? আমি আসলে ওইভাবে কখনো কোথাও ঘুরিনি। আমার ফ্রেন্ড সার্কেলও খুব ছোট ছিল। ওদের সাথে আমার বন্ধুত্ব ছিল স্কুল আর কলেজের গণ্ডি পর্যন্তই। এরপর ভার্সিটিতে উঠে রাধিকার সাথে পরিচয় হলো। কিভাবে যেন ওর সাথে ভাইব ম্যাচ করে গিয়েছিল, তাই এখন আমাদের এত ভালো বন্ধুত্ব। মাকে হারানোর পর আমি ছোটবেলা থেকে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। কলেজে ওঠার পর টিউশনই করাতাম। এইটুকুই ছিল আমার জীবন। প্রণয় গুনগুনের ভেতরের আক্ষেপটুকু স্পষ্ট টের পাচ্ছে। কত না বলা কথা, অভিযোগ না পাওয়া যে এই মেয়েটাকে এতটা জেদি বানিয়েছে তা এখন একটু একটু করে প্রণয় বুঝতে পারছে। সবাই শুধু বাইরের রাগটুকু দেখে, ভেতরের দহনটুকু কেউ দেখে না, জানতেও চায় না কোনো কারণ। প্রণয় গুনগুনের হাত ধরে বলল, সমস্যা নেই, পুরো বাংলাদেশ তো তোমাকে ঘোরাবই, এমনকি আল্লাহ চাইলে ওয়ার্ল্ড ট্যুরও দেবো তোমায় নিয়ে। গুনগুন মৃদু হেসে বলল, আল্লাহ কবুল করুক। চুলায় চা বসিয়েছিল প্রণয়। চা কতটুকু হয়েছে দেখার জন্য রান্নাঘরে গেল। তাই আজকাল গুনগুন চা খাওয়া শুরু করেছে। এখন আর রাতে ঘুম নিয়ে চিন্তা করতে হয় না। প্রণয় প্রতিদিন চুলে হাত বুলিয়ে বিলি কেটে দেয়। কখন যে আরামে গুনগুন ঘুমিয়ে যায় টেরও পায় না। এক কাপ কেন, এখন বালতি ভরে চা খেলেও গুনগুন রাতে ঘুমোতে পারে। এখন চাই বরং গুনগুনকে ভয় পায়, গুনগুন নয়।
প্রণয় চুলার আঁচ কমিয়ে রুমে ফিরে এসে দরজার সামনে দাঁড়ালো। রেড ওয়াইন রঙের ড্রেসে জানালার পাশে বসে আছে গুনগুন। বিকেলের আলো এসে লালচে আভা ফেলেছে তার গাল জুড়ে। চুলগুলো নরম ঢেউ তুলে কাঁধ ছুঁয়ে নেমে এসেছে।